গল্প হলেও সত্যি, এখানে গল্প কম, ঘটনা বেশি শোনানো হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনে যদি তোমার ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এরকম গল্প পাঠাতে চাইলে bengalibhut123@gmail.com-এ শেয়ার করো তোমার লেখা সেরা ইউনিক গল্পটি। চাইলে আমাদের ফেসবুক পেজেও জয়েন করতে পারো, ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকলো। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। গল্প হলেও সত্যির সাথে রাত মানে এক ভয়ঙ্কর রাত। আজকের গল্পটির নাম অন্ধকারের জিন এবং গল্পটি আমাদের লিখে পাঠিয়েছে সৌম্যক রায়। আজ যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি সেটি একটি নিছক গল্প নয়, আমার সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যেও আমার শরীরে হিমশৈলের রেখা ফুটে উঠেছিল। সেই অভিজ্ঞতার কথা আমি আজও ভুলতে পারিনি। সময়টা ছিল গ্রীষ্মকাল। বাইরে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলছে। স্কুলে গরমে ছুটি পড়ে গিয়েছে। শহরের ধুলো ধোঁয়া আওয়াজের থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে ভাবলাম মামার বাড়ি থেকে ঘুরে আসি। যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। আমার মামার বাড়ি শহর থেকে অনেকটাই দূরে, একটা গ্রামে, যেখানে যাওয়ার জন্য বাস ধরতে হয়। আজও কোনো ট্রেনের ব্যবস্থা নেই। বাসে ওই 2 ঘন্টা লাগে। রাস্তার দুদিকে সারি সারি গাছ, আর তার পিছনে সবুজ ধানের মাঠ। কি আনন্দই না লাগে গ্রামের এই পরিবেশকে দেখতে। সেদিন 2 ঘন্টা ধরে বাসে যাওয়ার পর নির্দিষ্ট স্থানে বাস থেকে নেমে পড়লাম। তারপর পায়ে হাঁটা পথ, কোনো গাড়ির ব্যবস্থা নেই। মিনিট 40 হাঁটতে হয়। যাই হোক, প্রচণ্ড উত্তপ্ত রোদকে মাথার উপর নিয়ে হেঁটে হেঁটে অবশেষে পৌঁছালাম। অনেকদিন পর মামার বাড়ি গেছি, তাই ওরা খুব খুশি আমাকে দেখে। সারাদিন সবার সাথে হইচই করতে লাগলাম। অনেক ভালো ভালো রান্নাও হয়েছিল আমার জন্য, সবই আমার পছন্দের। সারাটা দিন বেশ ভালোই কাটল। কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মাঠ ঘাট সব খাঁকা করছিল, মাটি ফেটে চৌচি রয়ে আছে। দিনের বেলায় গ্রীষ্মের প্রচুর দাবদাহ থাকে বলে বেশিরভাগ চাষিরাই দিনের বেলায় মাঠে না গিয়ে রাতের বেলায় ঠান্ডা পরিবেশে মাঠে জল দিতে যায়। আমার মামারাও তার ব্যতিক্রম নয়। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমার সেজো মামা আমায় বলল, চল মাঠে যাব জল দিতে। আমি বললাম, এত রাতে? সেজো মামা তখন বলল, এই গরমে কেউ দিনের বেলায় যায় না, রাতেই যায়। চল না, ভয় নেই, আমি আছি তো। আমি আর অগত্যা কথা না বাড়িয়ে সেজো মামার সঙ্গে চললাম। সেই প্রথম রাতের গ্রামকে খুব কাছ থেকে দেখলাম। কি সুন্দর তার রূপ, অতুলনীয়। আমার সেজো মামা প্রচণ্ড সাহসী আর গম্ভীর রাশভারী লোক, আর আমি ঠিক তার উল্টোটা। তাই ভয়ে ভয়ে আমার মামার সঙ্গে চলতে লাগলাম। সেজো মামা বলল, আমার সঙ্গ ছাড়বি না, ভয় পেলে আমার হাত ধরে থাকবি। আমি বললাম, সেজো মামা ভয় দেখাচ্ছিস কেন? তাহলে কিন্তু আমি যাব না। সেজো মামা হেসে বলল, চল না, ভয় নেই। আমিও মামার সঙ্গে হাত ধরে হেঁটে হেঁটে যেতে লাগলাম। মাঠে পৌঁছতে প্রায় 20 মিনিট লেগে গেল।
পাইপ মেশিন ফিট করে মামা মাঠের এক কোণে পাইপের মুখটা রেখে দিল, যাতে ওর থেকে পুরো মাঠে জলটা ভরে যায়। আর আমাকে নিয়ে যেখানে মেশিন চলছিল সেখানে গিয়ে বসে পড়ল। ওইখানে খড় দিয়ে ছাউনি করে একটি ছোট্ট চালা করা আছে, আর 3 দিকে দরমা দিয়ে ঘেরা। কিরে, ভয় পাচ্ছিস নাকি? তা একটু করছে বটে। আধ ঘন্টা হলেই পাইপ মেশিন নিয়ে বাড়ি চলে যাব। ভয় পাসনি, তাহলে আরো ভয় করবে। মনকে শক্ত কর। দুজনে বসে বসে যখন এসব কথা ভাবছি, তখন মাঠের উল্টো প্রান্তের জমির আল দিয়ে একজনকে যেতে দেখলাম। তার উচ্চতা হবে প্রায় 9 ফুট। মাথায় মুসলিম মৌলবীদের মতো টুপি, সাদা পাঞ্জাবি আর নীল রঙের লুঙ্গি পরে এক মনে হেঁটে চলে যাচ্ছে। মামা জিজ্ঞেস করলো, এত রাতে কে বলতো ওটা? যেই হোক, তোমায় দেখতে হবে না। যাচ্ছেই বা কোথায়? আমি কি করে জানবো বলো তো? তুমি যেখানে আমিও সেখানে। এইসব কথা বলতে বলতে হঠাৎ আমার সেজো মামা আমাকে অবাক করে দিয়ে জোরে হাঁক দিল। কি গো, এত রাতে কোথায় যাচ্ছ? লোকটি একবার থমকে দাঁড়ালো, তারপর আবার একই রকমভাবে চলতে শুরু করলো। পুকুরের অন্য পার দিয়ে হেঁটে হেঁটে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমরা আর কিছু না বলে চুপ করে বসে রইলাম। জমি প্রায় জলে ভরে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, আর আমরা বাড়ি চলে যাব। কিন্তু ঘটনা শুরু হলো তো তখন থেকে। হঠাৎ করে ঘরটা যেন প্রচণ্ড হাওয়ায় দোলনার মতো দুলতে থাকলো। আমরা দুজন বাইরে ছুটে বেরিয়ে এলাম, কিন্তু বাইরে কোনো হাওয়া নেই। যেই ভিতরে যাচ্ছি, প্রচণ্ড ঝড় শুরু হয়ে যাচ্ছে, আর গোটা ঘরটা যেন দুলছে। কিন্তু যেই বাইরে আসছি আর কিছু নেই। আমার প্রচণ্ড ভয় হতে লাগলো। মামার হাতটা শক্ত করে ধরে রইলাম। মামা বলল, চল মেশিন বন্ধ করে বাড়ি চলে যাই। তাই ভালো, আমারও খুব ভয় করছে। গতিক সুবিধার মনে হচ্ছে না। মেশিন পাইপ কাল নিয়ে যাব। এই কথা বলে দুজনে মেশিন বন্ধ করে সবে এগিয়েছে, তখন সামনে হঠাৎ করেই সেই 9 ফুটের লোকটা এসে দাঁড়িয়ে পড়ে, আবার অদৃশ্যও হয়ে যায়। আমি ছুটে গিয়ে মেশিনটাকে জড়িয়ে ধরে বসে পড়ি। সেজো মামা পাইপটা আস্তে আস্তে করে গুটিয়ে নেয়, তারপর মেশিন বন্ধ করে মাথায় তুলে নিয়ে আমার সঙ্গে সঙ্গে মেশিন হাত ঠেকিয়ে নিয়ে যেতে বলল। আমিও সেই রকমভাবে চলতে থাকি। হঠাৎ করেই আমাদের চমকে দিয়ে কেউ যেন বলে উঠল, কি রে, চলে যাচ্ছিস যে? আমাকে তো ডাকলি, গল্প করবি না? সঙ্গে সঙ্গে আমার শরীর হিমশৈলের থেকেও ঠান্ডা হয়ে গেল, আর প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলাম। দরদর করে শরীর থেকে ঘাম বেরিয়ে যেন একসা হয়ে গেছি আমি। ভয় পাস না, মেশিন থেকে হাত ছাড়বি না, আমার সঙ্গে সঙ্গে আসবি। আমি কোনো কথা না বলে ভয়ে ঠকঠক করে কাঁপছি, আর মেশিনটাকে শক্ত করে ধরে মামার সঙ্গে একসঙ্গে বাড়ি দিয়ে হু হু করে চলেছি। আর সেও আমাদের পিছনে বারবার একই কথা বলতে বলতে আসতে লাগলো। কিছু দূর আসার পর আর আওয়াজটা শোনা গেল না, কিন্তু দুজনে আবিষ্কার করলাম আমাদের পিছনে পিছনে একটা কুকুর আসছে, কান ঝটকানোর আওয়াজ করতে করতে। পিছনে ঘুরবি না, সামনে দেখে চল। কিন্তু আমি কুকুরে ভয় পাই, যদি কামড়ে দেয়। তাই থাকতে না পেরে পিছনে ঘুরে যা দেখলাম, সেই রকম জন্তু আমি আজও কোনো দিন দেখিনি, আর কোনো বইয়ের পাতাতেও কোনো দিন পড়িনি। সাদা ধপধপে একটা বিশাল বাঘের মতো জন্তু, যার কানগুলো কুকুরের মতো, জিভটা বিশাল বড়, মুখ থেকে মাটি পর্যন্ত লুটিয়ে আছে।
সে আমাদের পিছনে কান ঝটকাতে ঝটকাতে আসছে। আমি সঙ্গে সঙ্গে আবার সামনের দিকে ঘুরিয়ে পড়ি আর মেশিন সমেত মামাকে জড়িয়ে ধরে ফেলি। সারা শরীর ঠকঠক করে কাঁপছে, গা দিয়ে অঝোর ধারায় ঘাম বেরোচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমার শরীরটা হিমশৈলের মতো ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমি তোকে পিছনে ঘুরতে বারণ করলাম, তাও তুই ঘুরলি। ভয়ে মুখ দিয়ে আমার কোনো আওয়াজ বেরোচ্ছিল না। ভয়ে কাঁপতে কাঁপতে মামার সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আবার হঠাৎ করেই সামনের দিকে বাঁশঝাড়ের উপর দেখলাম দুটো বিশাল অতিকায় লাল চোখ টুনি ল্যাম্পের মতো জল করছে। আমরা যত যাচ্ছি সেই চোখও আমাদের পাশে পাশে তত যাচ্ছে। আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেছি, কিন্তু মামার মুখে ভয়ের বিন্দুমাত্র লেজ দেখতে পাচ্ছি না। সেজন্য কিছুই হয়নি এরকম ভাব করে হাঁটছে আমার সঙ্গে। বাড়ির সামনাসামনি আসতেই সেই জন্তু আর চোখ দুটোই যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। বাড়ির ভিতরে ঢোকার পর সেজ মামা আমাকে ধমক দিতে লাগলো। তোকে বারণ করলাম বারবার, পিছনে দেখবি না, কথাটা তোর কানে যায়নি, তাও কেন তুই পিছনে ঘুরলি? আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। ভয়ে কাঁপতে কাঁপতে উল্টে পড়ে গেলাম। জ্ঞান ফিরল পরের দিন রাত্রে। প্রচণ্ড জ্বর, উঠতে পারছি না। আমার খবর পেয়ে বাড়ি থেকে মা বাবা দুজনেই ছুটে এসেছে। কোনো ওষুধে কাজ হচ্ছে না আমার। ডাক্তার সব সময় পাশেই বসে আছে। শেষে ডাক্তার বলল, গতিক সুবিধার মনে হচ্ছে না, তোমরা শহরে বড় হসপিটালে নিয়ে চলে যাও। পরের দিন আমায় কলকাতার হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানেও একই অবস্থা, জ্বর কিছুতেই নামছে না। এরই মধ্যে সেদিন রাতে আমার সেজ মামা স্বপ্নে দেখেছিল ওই লোকটা মামার কাছে এসে বলছে, তোর ভাগ্নেকে আমায় দিয়ে দে, ওকে কিছুতেই ভালো করতে পারবি না। আমাদের বাড়িতে যুগ যুগ ধরে কালী পুজো হয়, খুবই জাগ্রত। বিপদে আপদে সবাই ছুটে আসে মায়ের কাছে, সুবিচারও পায় সবাই। আমার ঠাকুমা প্রতিদিন সেই ঠাকুরের পুজো করতেন। সব কিছু শুনে আমার ঠাকুমা কালী মায়ের ফুল বেলপাতা দিয়ে মন্ত্রপুত করে একটি মাদুলের ভিতরে ভরে আমার হাতে পরিয়ে দেন, আর ঠাকুরের চরণামৃত আমার মুখে দিয়ে দেন। মাদুলি পড়ার 3 ঘন্টার মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠি। তারপর আমার ঠাকুমা আমাকে নিয়ে তারাপীঠের মহারাজের কাছে যান। তিনি 2 দিন ধরে হোমযজ্ঞ করে সেই মৌলবী আত্মাকে বশ করেন এবং আমাকে মুক্তি দেন। তারপর থেকে কোনো দিন আমাকে এই রকম বিপদের মধ্যে পড়তে হয়নি। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর পরের গল্পটি কেমন চাও সেটাও জানিয়ে দাও। তোমার জানা বেস্ট গল্পটি চাইলে পাঠাতে পারো আমাদের ইমেলে, যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, ভালো রাখো। গুড বাই।